ওয়ার্ল্ড মার্কেটকে যদি আমরা দেখি, ওয়ার্ল্ড মার্কেটে একটা যুদ্ধের বাতাবরণ এবং এই যুদ্ধটা ক্রমশ বাড়তে চলেছে এবং এর সঙ্গে আরো কিছু দেশ, কিছু কান্ট্রি এর সঙ্গে যোগ দিচ্ছে এবং তারা বলছে যে তারা সাপোর্টিভ হিসাবে তারা এখানে যোগদান করছে। সঙ্গে ফ্রান্স, যদি দেখি রাশিয়া এবং আমেরিকা। রাশিয়া, আমেরিকা যদিও বা আর অন্যভাবে এখানে কাজ করছে। আর পাকিস্তানকে এখানে আমেরিকা ইউজ করছে অ্যাজ এ যাতে পাকিস্তানে বসে তারা ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারে। এইজন্য পাকিস্তানকে আরও ফিন্যান্সিয়ালি কিছু হেল্প তারা করবে। পাকিস্তানকে কিছু বাহবা তারা দিচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে এবং পুরোটাই কিন্তু একটা জিও পলিটিক্যাল বিষয়। যে পাকিস্তান নিয়ে আমাদের দেশের সঙ্গে আমরা বলি আমেরিকার সঙ্গে আমাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেখানে পাকিস্তানকে ক্লিন চিট দেওয়া আমেরিকা, এগুলো পুরো জিওপলিটিক্যাল ব্যাপার। এগুলোর কিন্তু কোনো মানে ফিক্সড কিছু হয় না। ওয়ার্ল্ড মার্কেটে যদি আপনি জিওপলিটিক্যাল এইসব বিষয়গুলো দেখেন। তো শু শু শুরু শুরু যেটা হয়েছিল, আমরা যেটা যদি যুদ্ধের শুরুয়াত দেখি, তো যুদ্ধের শুরুয়াত হয়েছিল মোটামুটি ইসরায়েল ইরানের উপরে হামলা করেছিল এবং ইসরায়েলের উপরে কোথায় হামলা করেছিল না, তারা যেখানে নিউক্লিয়ার নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, সম্ভাবনা করা হয়েছে যে তারা সেখানে নিউক্লিয়ার বোম, অ্যাটম বোম তৈরি করার পরিকল্পনা করছে। এরকমটি ভেবেই ইউএসের সঙ্গে একটা এগ্রিমেন্ট করার কথা ছিল, যেখানে তারা ইরান নতুন করে কোনো অ্যাটম বোম তৈরি করতে পারবে না। তো এটা যদি ইরান অ্যাটম বোম তৈরি করতে পারে, এটা সমস্ত ইউএসএ এবং ইসরায়েলের পরিকল্পনা থেকে, মানে তাদের ভাবনা চিন্তা থেকে আমি বলছি। তারা এটাই বলছে যদি ইরান এরকম কিছু তৈরি করে সেটা পুরো ওয়ার্ল্ডের জন্য খারাপ। এই জন্যই আমেরিকার সাপোর্টে ইসরায়েল ইরানে হামলা করেছে এবং খুব ডিস্ট্রাকটিভ একটা হামলা। এবং সেখানে বেছে বেছে যারা এই তাদের যে সেনাপ্রধানকে মারা হয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে নিউক্লিয়ার যে বিজ্ঞানী যারা ছিলেন, যারা এগুলো তৈরি করছিলেন, তাদেরকেও এখানে মারা হয়েছে। এর প্রত্যুত্তর হিসাবে ইরান কিন্তু জবাব দিয়েছে এবং ইরান ইসরায়েলের যে ক্যাপিটাল এবং আরও কিছু সিটিতে কিন্তু ডেস্ট্রয় করেছে। যেখানে ইসরায়েলের খুব কম সংখ্যক এখানে মানুষ মানে মৃত বলে ঘোষণা করেছে ইসরায়েল সরকার, বাট ইরানের সেখান থেকে ক্ষতিগ্রস্ততা অনেকটা বেশি এবং তারপরে ইসরায়েল আবার বারংবার কিন্তু ইরানের উপরে অ্যাটাক করছে। এই সময় ইরানের থেকে একটা এসছে, বিবৃতি এসছে যে যারা ইসরায়েলকে সাপোর্ট করবে, তো তাদের যেসব সেনা ঘাঁটি আশেপাশে আছে সেখানেও কিন্তু ইরান হামলা করবে। তার পরিপ্রেক্ষিতে ফ্রান্স এবং আমেরিকা কিন্তু এটাকে তারা নিজেদের হিসেবে নিয়েছে এবং আমেরিকার যে প্রেসিডেন্ট টুইট করে তিনি জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প, যে যদি আমেরিকার উপরে কোনোভাবে কোনো প্রকার ক্ষতি হয় তাহলে ইরানকে এমন খারাপ ফল ভোগ করতে হবে যেটা ইরান কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। তো এরকম একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এবং এর মধ্যে সবথেকে যেটা মানে বাজে বিষয় আমাদের শেয়ার মার্কেটের নিরিখে যদি দেখি, যে বিশেষ করে যে এনার্জি যে সেক্টর, মানে মিডল ইস্টের এই জায়গাগুলোতে এনার্জি প্রচুর, যেটা বিশেষ করে ক্রুড অয়েল বা ন্যাচারাল গ্যাস। তো সেই এনার্জির যে সেক্টরগুলো আছে যেখান থেকে উত্তোলন করা হয় ন্যাচারাল গ্যাস বা ন্যাচারাল গ্যাস রিজার্ভার যেখানে আছে ওয়ার্ল্ডের মধ্যে ১ নাম্বার, সেটা হচ্ছে ইরানে ছিল। তো সেই জায়গাটা কিন্তু ডেস্ট্রয় করার পরিকল্পনা করা হয়েছিল এবং সেখানে আগুন লেগে গেছে, এরকমটা সম্ভাবনা করা হচ্ছে এবং সবই নিউজ বেস। আমার কাছে নিউজ যেগুলো আমি পেয়েছি বিভিন্ন নিউজ এজেন্সি থেকে বা বিভিন্ন নিউজ দেখে, সেগুলোই আমি আপনাদের সঙ্গে ডিসকাস করছি। এবং যাদের যে অয়েল ট্যাঙ্কার আছে, অয়েল ট্যাঙ্কারের উপরেও নাকি অ্যাটাক করা হয়েছে। তো ওই অয়েল ট্যাঙ্কারের উপর যদি অ্যাটাক করা হয় এবং যদি ন্যাচারাল গ্যাসের উপরও অ্যাটাক করা হয়, তো সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা ফিনান্সিয়ালি ক্রাইসিস আসতে পারে। কারণ এখানে ইনফ্লেশন বাড়তে পারে, অয়েল প্রাইস যদি বাড়ে, ক্রুড অয়েলের প্রাইস যদি বাড়ে বা যদি এখানে ন্যাচারাল গ্যাসের প্রাইস বাড়ে, সেক্ষেত্রে ফিনান্সিয়ালি ওয়ার্ল্ড ওভার ওয়ার্ল্ডে একটা ক্ষতিগ্রস্ততা আমরা দেখতে পারি এবং সেখানে কিন্তু ইন্ডিয়াও সেখান থেকে কিন্তু ইন্ডিয়াতেও খারাপ ভালো কিছু হবে না। ইন্ডিয়াতেও সেখানে তার খারাপ এফেক্ট পড়তে পারে। এবার বিষয় হচ্ছে যে ইন্ডিয়াকে যদি এখান থেকে আমরা যদি ট্রেডার, অ্যাজ এ ট্রেডার যদি আমরা দেখি, অ্যাজ এ ইনভেস্টর যদি আমরা দেখি, তাহলে আমাদেরকে এখন কি করণীয়? আমাদের কালকের জন্য কি করতে হবে? প্রথমত আমাদের মার্কেটে যদি দেখি শনিবার, রোববার ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত মার্কেট বন্ধ থাকে রাদার দ্যান ক্রিপ্টো।
তো ক্রিপ্টো মার্কেট যদি দেখি কোনো মুভমেন্ট সেভাবে নেই, ছোট ছোট মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট দুদিন শনি রোববারের মধ্যে, বড় কোনো মুভমেন্ট কিন্তু এটা নিচ্ছে না। আর আমরা অনেক দূরে বসে আছি, জাস্ট নিউজের বেসিসে আমরা এখান থেকে বলতে পারি। ইরানের সঙ্গে যদি আমরা পাকিস্তান, যেহেতু পাকিস্তান একটা বেস তৈরি করার চেষ্টা করছে আমেরিকা, যেখানে পাকিস্তানে বসে ইরানের সঙ্গে যুদ্ধ করতে পারে। তো তার জন্য পাকিস্তানকে ইউজ করার চেষ্টা চলছে। পাকিস্তানের অনেক কিছু দেওয়ার কথা, প্রতিশ্রুতি, সেটা হতে পারে ফিনান্সিয়ালি থেকে শুরু করে, এবং সেখান থেকে বিভিন্ন নতুন নতুন যে অস্ত্রশস্ত্র সেগুলো পাকিস্তানকে দেবে, এরকম একটা প্রতিশ্রুতি কিন্তু দেওয়ার পরে এটা পাকিস্তান রাজি হয়েছে। অন্যদিকে পাকিস্তানকে যদি দেখেন, তাহলে পাকিস্তান কিন্তু ইরানেরও এক প্রকার বন্ধু দেশ বলতে পারেন, অ্যাজ এ প্রতিবেশী হিসেবে, লেটস সি, বা জাতিগত হিসেবে দেখতে পারেন, রিলিজিয়ান হিসাবেও দেখতে পারেন। এখন কি হয় সেটা সম্পূর্ণ দেখা যাবে আগামীকাল যখন মার্কেট ওপেন হবে। তো আগে থেকে একটা অ্যানালিসিস যদি আপনার কাছে থাকে যে আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পরে আমরা কি ট্রেড প্ল্যান করব এবং কোন কোন সেক্টরের ক্ষেত্রে কী কী এফেক্ট হতে পারে, যদি এইভাবে ক্রুডের প্রাইস বা যদি এখানে ন্যাচারাল গ্যাসের যদি এরকম ক্ষয়ক্ষতি হয়, তার বেসিসে কীভাবে ট্রেড প্ল্যান করতে পারবো, সেটা নিয়ে আমি ভিডিওতে ছোট্ট একটা ডিসকাশন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমতই বলে দিই, যারা আমাকে অনেকে এসএমএস করেছেন দাদা ভিডিও আসছে না কেন, দেখুন ভিডিও আসবে মাঝে মাঝে, রেগুলার বেসিসে চেষ্টা করি, বাট মাঝে মাঝে ব্যস্ততার কারণে ভিডিও বানাতে পারিনি। বাট আমি অ্যাক্টিভলি আছি মার্কেটে। আর আপনারা ভিডিও যারা দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন। লাইক যদি পাই তাহলে বুঝবো যে ভিডিও আপনাদের জন্য অনেকটা হেল্পফুল, এবং ভিডিও বানাতে ইচ্ছা আমার অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে চেষ্টা করবো রেগুলার বেসিসে ভিডিও আনার। চলুন প্রথম নিফটির ক্ষেত্রে দেখুন, লাস্ট দিন যদি আমরা দেখি, নিফটিতে এখানে গ্যাপ ডাউন ওপেন হলেও কিন্তু নিফটি নিচের লেভেলে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল অলমোস্ট 24,500, যদি দেখি এখানে সাপোর্ট নিয়ে নিয়েছে 24,560-70 পর্যন্ত এসেছিল, বাট সেখানে সাস্টেন করেনি, উপরের লেভেলে মুভমেন্ট হয়ে গেছে। এবং উপরের নিফটি যে হাই বানিয়েছিল সেই হাই হচ্ছে মোটামুটি 25,250-এর কাছাকাছি। তো মার্কেট যতক্ষণ এই লেভেলের মধ্যে থাকবে, কোনো বড় ট্রেড প্ল্যান কিন্তু ডাইরেকশনাল নিফটিতে নেই। নিফটি যদি আগামীকাল 24,450-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিফটি উইক হবে। বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে সেখান থেকে ট্রেড প্ল্যান দেখা যাবে, নিচের দিকেই দেখা যাবে। কারণ গ্যাপ ডাউন যদি হয় এবং উপরের দিকে বাউন্স আসে, সেক্ষেত্রে 24,450 থেকে 24,500 যে লেভেল, এটা কিন্তু তখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং এখান থেকে নিচের দিকে প্ল্যান করা যাবে। এবং এটা তখনই দেখা যাবে যে আগামীকাল মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করছে। প্রথম হচ্ছে আমাদের এশিয়ান মার্কেট দেখতে হবে, ঠিক আছে, এশিয়ান মার্কেট কীভাবে রিঅ্যাক্ট করছে। সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট হচ্ছে অয়েল প্রাইস, ঠিক আছে, ন্যাচারাল গ্যাসের প্রাইস, আর হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গোল্ড। কারণ গোল্ড যদি এরকম আনসার্টেনিটি মার্কেটে হয়, তাহলে গোল্ড কিন্তু শুট আপ করবে, এবং গোল্ড অলরেডি ক্লোজিং যদি দেখি অল টাইম হাইয়ের উপরে গোল্ডের ক্লোজ হয়েছে। তো এই তিনটে লেভেল নিয়ে আমি ডিসকাশন করবো আপনাদের সঙ্গে। আর এই মার্কেটে যদি আপনি ইন্টারডে ট্রেড করেন, তাহলে ইন্টারডে ট্রেডিং করে কিন্তু এখান থেকে আপনি বেনিফিটও হতে পারেন। বাজারে যারা শর্ট টাইমে ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিট হতে পারেন। আর যারা এখানে হোল্ড করছেন মার্কেটে লং টার্ম বেসিসে, তাদের ক্ষেত্রে বলি যে দেখুন এরকম যুদ্ধ বিগ্রহ আসবে, এখান থেকে 5% মার্কেট ফল করতে পারে। বাট যদি পোর্টফোলিও থাকে, পোর্টফোলিও নিয়ে চিন্তা করার কারণ নেই। নিচের দিকে এলে সেখানে এটা টাইম হচ্ছে আপনার 2025-এর অ্যাকুমুলেশনের টাইম। যদি মার্কেট নিচে আসে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, বাট সেই সব স্টকে অ্যাকুমুলেট করবেন যেসব স্টক আপনার ফান্ডামেন্টালি স্ট্রং, যাদের প্রফিট গ্রোথ ভালো হচ্ছে, সেই সব স্টকে কিন্তু আপনি অ্যাকুমুলেট করার চেষ্টা করতে পারেন। তো প্রথম নিফটির লেভেল দেখুন, নিফটি এই লেভেলের নিচে উইক, আদারওয়াইজ নিফটি যদি উপরে যায় আমি দেখব ওয়ার্ল্ড মার্কেট, এশিয়ান মার্কেট সবথেকে ইম্পর্টেন্ট, এবং অয়েল প্রাইস, ন্যাচারাল গ্যাসের প্রাইস এবং গোল্ড প্রাইস, এই তিনটে প্রাইস যদি শুট আপ করে তাহলে মার্কেট এখান থেকে নিচের দিকে আসবে। যদি এই তিনটে প্রাইস একই জায়গায় থাকে তাহলে মার্কেট এখান থেকে, কারণ আমাদের মার্কেটের প্রবলেম সেরকম নেই। তবে যদি ক্রুডের ফল হয়, ক্রুডের দাম যদি বাড়ে, ন্যাচারাল গ্যাসের যদি দাম বাড়ে, যেহেতু আমরা এগুলোকে আমদানি করি, তো সেক্ষেত্রে বিভিন্ন স্টকের ক্ষেত্রে আমরা তার প্রভাব দেখতে পারি। আমাদের মার্কেটের ক্ষেত্রেও তার প্রভাব কিন্তু আসবে, কিন্তু সেই প্রভাব এলেও যদি নিচের দিকে ফল আসে, সার্টেন ফল যদি আসে, মার্কেট এখান থেকে 5% 10% যদি ফলও করে, অ্যাজ এ ইনভেস্টার যারা ইনভেস্ট করেন মার্কেটে 2-4 বছরের ভিউ নিয়ে কাজ করছেন, তাদের জন্য মার্কেটে বাইং অপরচুনিটি থাকবে। বাট শর্ট টাইমে মার্কেট যদি এখান থেকে ফল হয়, সেক্ষেত্রে অ্যাজ এ ট্রেডার কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল থাকে 24,450 লেভেল, ওর নিচে মার্কেট উইক থাকবে। সেখান থেকে ট্রেড প্ল্যান করলে নিচের দিকে 24,200, ইভেন 24,000 লেভেল পর্যন্ত মার্কেটে দেখাতে পারে। উপরের দিকে আমি এই মুহূর্তে ব্রেকআউট 25,200 আগে আমি এখানে ব্রেকআউট ট্রেড করছি না। ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, দেখুন এইখানে আমি ব্যাঙ্ক নিফটিকে শেয়ার করছি। ব্যাঙ্ক নিফটি লাস্ট দিন বেশি উইক ছিল নিফটির থেকে, কারণ ক্রুড প্রাইস যদি বাড়ে তাহলে ব্যাঙ্ক নিফটিতে সেখানে একটা এফেক্ট হয়। আর ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না পর্যন্ত 57,000 লেভেলকে ব্রেক না করে, তখন ব্যাঙ্ক নিফটি আমি দেখছি না। লং সাইডে এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নেই।
ব্যাঙ্ক নিফটি যদি ডেইলি চার্ট দেখি, দেখুন ডেইলি চার্টে একটা আমি এখানে ট্রেন লাইন ড্র করছি এবং এই ট্রেন লাইনের নিচে ব্যাঙ্ক নিফটি এখানে বন্ধ হয়েছে। তো ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে সাপোর্ট লেভেল থাকবে এখন ৫৪,৫০০। যদি এখানে 55,000 লেভেলকে ব্রেক করে ৫৪,৫০০ থেকে ৫৪,০০০ লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি নিচের দিকে টার্গেট হবে এবং এই লেভেল ৫৪,০০০ লেভেল যদি ব্যাঙ্ক নিফটি ব্রেক করে তার নিচের দিকে ব্যাঙ্ক নিফটির নতুন করে সেলিংয়ের শুরুয়াত হবে। ঠিক আছে, ওভারঅল ব্যাঙ্ক নিফটি একটা জিনিস যদি দেখি তাহলে আমাদের এখানে আরবিআই রেট কাট হয়েছিল, সিআরআর যেটা হয়েছিল কাট হয়েছিল, তারপরে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে মুভমেন্ট হলো, উপরের লেভেলে সাস্টেন করেনি এবং যেখানে এইসব ঘটনাগুলো হয়েছিল তার থেকে নিচে ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে। দ্যাট মিনস মার্কেটের অনেক পুশ করার চেষ্টা চলছে, বাট সেগুলো ছাড়াও মার্কেট একটু প্রফিট বুকিং দেখিয়েছে। তো নিচের দিকে সাপোর্ট লেভেল ৫৪,৫০০ থেকে ৫৪,০০০ লেভেল সাপোর্ট লেভেল থাকবে। ঠিক আছে, ৫৪,৫৩,৯০০, বাট এই লেভেল যদি ব্রেক করে যায় তাহলে ব্যাঙ্ক নিফটিতেও এখান থেকে ফল আসবে। তো মার্কেট যদি ক্রুড অয়েলের যদি ফল উপরের দিকে শুট আপ হয় ওয়ার্ল্ড ওয়াইডে বা ওয়ার্ল্ড মার্কেটে বা আমাদের মার্কেটের কমোডিটিতে, সেক্ষেত্রে কোন কোন স্টকের ক্ষেত্রে আমরা ট্রেড প্ল্যান করতে পারি? প্রথম কথা হচ্ছে বিপিসিএল, আইওসিএল, এইচপিসিএল। এই স্টকগুলো যদি আমরা দেখি, মানে যারা অয়েল কোম্পানি অয়েল ইম্পোর্ট করে, ঠিক আছে, যেমন যদি আমরা দেখি বিপিসিএল, এইচপিসিএল, আইওসিএল, এই স্টকগুলো কিন্তু আপনি নজরে রাখতে পারেন। আমি একটা স্টকই দেখাচ্ছি আপনাদের। দেখুন লাস্ট দিন এখানে নিচের দিক থেকে মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে, বাট একটা দিন দুটো দিন ছুটি মার্কেট ছিল, শনি রবিবার, এবং পরের দিন যদি লোকে ব্রেক করে, এখানে ৩০০ লেভেলে সাপোর্ট নিয়েছিল, ব্রেক করে, এইচপিসিএলও দেখবেন যে লো লেভেল ছিল, আইওসিতে দেখবেন যে লো লেভেল ছিল, যদি ব্রেক করে তাহলে এখান থেকে কিন্তু সেলিং প্রেশার দেখাতে পারে। এই সঙ্গে সঙ্গে যেসব কোম্পানি আছে যারা এই রিফাইনারিতে আছে, মানে এই তেল রিফাইনারি করে, মানে রিফাইনারি বিজনেস করে জেনারেলি, তারা এখানে বেনিফিট হতে পারে। যেমন ওএনজিসি একটা কোম্পানি আছে, ওএনজিসি, ঠিক আছে, ওএনজিসি, এই কোম্পানিটা দেখুন, ঠিক আছে, এই কোম্পানিটা কিন্তু একটা বেনিফিট আসতে পারে। কোম্পানিটি ব্রেকআউট লেভেলের উপরে দেখাচ্ছে, বাট লাস্ট দিন উপরের লেভেল থেকে সাস্টেন করতে পারেনি। গেল দেখতে পারেন, গেল, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া, এই স্টকটাও কিন্তু ফোকাসে রাখতে পারেন। এছাড়াও যদি আমি দেখি একটা স্টক যেটা হচ্ছে অয়েল ইন্ডিয়া, অয়েল ইন্ডিয়াতেও এখান থেকে চার্ট বেশ ভালোই লাগছে, অয়েল ইন্ডিয়া এখান থেকে খারাপ লাগছে না। ঠিক আছে, তো এই যে স্টকগুলোতে আপনি ট্রেড প্ল্যান করতে পারেন লং সাইডে, আর সেল সাইডে হচ্ছে যারা অয়েল ইম্পোর্ট করে। ঠিক আছে, গোল্ডের কিন্তু এখান থেকে শুট আপ হতে পারে যদি মার্কেটে আনসার্টেনিটি বাড়ে। গোল্ড অলরেডি ১ লাখের কাছাকাছি ট্রেড করছে। ঠিক আছে, তো এই কমোডিটি প্রাইসগুলো যদি আমি দেখি, কমোডিটি প্রাইসগুলোর মধ্যে গোল্ড ট্রেড করছে ১ লাখের উপরে। ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে। তো এটা কিন্তু ব্রেকআউট লেভেলের উপরে আছে। ক্রুড অয়েল যদি আমরা দেখি, ক্রুড অয়েল দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে। ক্রুড অয়েল অলরেডি আমি বাইং পজিশন ছিল আমার, এখান থেকে ক্রুড অয়েলের 56,000 লেভেল থেকে উপরের দিকে। তো ক্রুড অয়েলে এখানে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল ছিল। তো যদি একবার ক্রুড অয়েল এখান থেকে ফের 6500 লেভেলকে ব্রেক করে উপরের দিকে, তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে ক্রুড অয়েলে শুট আপ করবে। দেখবো আগামী কালের লেভেল থেকে ইন্টারডে ট্রেড প্ল্যান করবো। ন্যাচারাল গ্যাস এখানে দেখুন, ন্যাচারাল গ্যাসের এখানে ট্রেন লাইন আমি ড্র করেছি। তো এই ট্রেন লাইনকে সাপোর্ট হিসেবে কাজ করবে। উপরের দিকে ৩২৫-২৬ লেভেল যদি ব্রেক করে, ন্যাচারাল গ্যাস এখান থেকে ৩৬০-৩৮০ লেভেল পর্যন্ত দেখাতে পারে। ডিপেন্ড করছে যুদ্ধ কত দূর এগোচ্ছে, যুদ্ধ কত কী হচ্ছে না হচ্ছে, কারণ আমরা অনেক দূরে বসে আছি। সমস্তটাই আমরা নিউজের বেসিস এখানে অ্যানালিসিস করার চেষ্টা করছি, বাট নিউজ ছাড়াও মার্কেটে অ্যাকচুয়াল যেটা অলরেডি একটা বিষয় ছিল, যেটা হচ্ছে ইউএসের সঙ্গে ইরানের একটা বসার কথা ছিল, নেগোসিয়েশনের কথা ছিল, বাট ইরান সেটাকে রিজেক্ট করে দিয়েছে। তো তার মানে কিছু আরও কিছু এটা বড় হবে, হতে পারে, এরকম একটা এক্সপেক্ট করা হচ্ছে। তো লেটস সি মার্কেটে কী হয়। এর সঙ্গে সঙ্গে যদি আমি আপনাদের সঙ্গে বিটকয়েনের কথা বলি, দেখুন বিটকয়েনের লাস্ট দুদিন ধরে এখানে যদি মার্কেটে এই খারাপ অবস্থাতে বিটকয়েনের ফল হওয়া উচিত ছিল, কারণ বিটকয়েনের মার্কেট কিন্তু বিটকয়েন কিন্তু এখানে মার্কেট ওপেন ছিল, বিটকয়েনের কোনো ফল হয়নি, একটা রেঞ্জের মধ্যে আছে, উপরেও যায়নি নিচেও যায়নি। তো কালকে বিটকয়েনকেও দেখতে হবে আমার। এখানে বিটকয়েন জেনারেলি সেল সাইডেই আছে এখনো পর্যন্ত, বাইং সাইডে প্ল্যান নেই। তবুও নিচের দিকে যদি বিটকয়েন এখানে নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে নিচের দিকে ১,০২,০০০, ১,০৩,০০০ ধরে রাখুন, ১,০৩,০০০ থেকে ১,২,৮০০, এই লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে আরও যাবে। অলরেডি বিটকয়েন আপনি যদি দেখেন, বিটকয়েনের সেল সাইডে প্ল্যান করা যাবে, ছোট স্টপ লস উপরের দিকে থাকবে, সেটা হচ্ছে ১,০০,৬,৪০০-৫০০ লেভেল, এর বেশি কিছু নেই। সঙ্গে ইথেরিয়ামকে যদি দেখি একই রকম ছোট ছোট মুভমেন্ট নিচের দিকে, বাট এই দুদিনের যা পরিস্থিতি চলছে, যুদ্ধের পরিস্থিতি, এখানে এই দুটো যদি যুদ্ধ সত্যি সত্যি বড় কিছু হওয়ার ছিল, তাহলে এখানে কিন্তু কারেকশান ফল কিন্তু হওয়া উচিত ছিল, বাট হয়নি।
সোলানাতে দেখুন কন্টিনিউ ফল হয়েছে, বাট আজকে আবার সোলানা অনেকটা দূরে বেড়ে গেছে। সব ডেইলি চার্ট এগুলো। তো লেটস সি মার্কেটে কি হয় আগামীকাল যখন ইন্টারডেতে কাজ করব, সেক্ষেত্রে ইন্টারডে প্ল্যান করতে পারি। দেখুন কমোডিটিতে যারা ট্রেড করে না, মার্কেটে যখন যেভাবে অপরচুনিটি দেয় সেভাবে আপনার কমোডিটিতে কাজ করতে পারেন। যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে। সবথেকে বেশি সুবিধা এখানে এটাই থাকে যে অ্যালাইস ব্লুতে একটা সিঙ্গেল ফান্ডে আপনি দিনের বেলা কমোডিটি করছেন বা দিনের বেলা আপনি ইকুইটি করছেন, অপশন ট্রেড করছেন, একটাই ফান্ড। বাট অন্য অনেক ব্রোকার আছে যাদের কিন্তু দুটো আলাদা আলাদা ফান্ড লাগে এবং বেশি টাকার প্রয়োজন, যেখানে কমোডিটির জন্য একটা আলাদা ফান্ড, বাট ইকুইটির জন্য আলাদা ফান্ড। বাট এটা কিন্তু এলআইএস ব্লুর ক্ষেত্রে একটা ভালো বেনিফিট হতে পারে। তো যারা এলআইএস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন, যারা আমার সঙ্গে যুক্ত হতে চান প্রাইভেট গ্রুপে এবং কমিউনিটিতে কাজ করতে চান, তারাও কিন্তু এই কমিউনিটি মার্কেট খোলা থাকে রাত 11:30 পর্যন্ত। তো সেটা একটা অনেকের ক্ষেত্রে বেনিফিশিয়াল হতে পারে। তো তারা অ্যাকাউন্ট ওপেন করে, লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে অপশনে ট্রেড করে যদি আমার সঙ্গে যদি অপশনে কন্টিনিউ ট্রেড করেন, সেক্ষেত্রে আমার প্রাইভেট গ্রুপে ইন্টারডেতে আমি যেখানে মোটামুটি অ্যাক্টিভ থাকি, বিভিন্ন স্টক, বিভিন্ন কেমন লাগছে মার্কেট, আমি স্টকের আমি কীভাবে ট্রেড প্ল্যান করছি সেগুলো শেয়ার করতে থাকি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার করতে একদম ভুলবেন না। এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।